কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টের গ্রেনেড হামলা পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম। এবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে, সেটি হতো না? জুলাই থেকে যে হত্যাকাণ্ড আর ধ্বংস শুরু করেছিল এই এমএসের মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তারা হিরো হয়ে গেছে। আর সমস্ত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। আজকে সারা বিশ্বকে আমি আহ্বান করবো যে আপনারা সোচ্চার হন। আওয়ামী লীগের উপর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এটা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, সামরিক অসামরিক অফিসার সহ যারা গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে এবং এই হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা, শান্তি দিতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কল্যাণে কাজ করা, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা, 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4 বার তার আয়ু চেঞ্জ করা হয়েছে। কখনোই তুলে ধরবেন না যে কার আকুলকে দেওয়া হয়েছে, যে আমাদেরকে নমিনেশন চেয়েছে। অবশ্যই তুলে ধরবেন। কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ চড়কে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। তো দিজ আর দ্য এভিডেন্সেস, যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো হামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা, আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সেই চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে। আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে চুইজডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানা নাশকতা পাশকথা যুক্ত হয়। আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালে সরকার সম্পর্কে বললেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয়? কারণ আমরা দেখি যে প্রশ্ন উঠতে পারে না, প্রশ্ন উঠতে পারে না। আমরা দেখেছি এবারকার অন্তর্বর্তী সরকারের যে আগমন, এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন, একটা আপনার অভ্যুত্থানের ফলে। এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায়? আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এসেছে। সেখান থেকে they want to get rid of this fascist government, হাসিনা গভর্নমেন্ট, the murderer। তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে ওঠে। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো দেশে ছিলেন না, সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু, নারী, বৃদ্ধ কেউ ঘরে ছিল না, সব বেরিয়ে পড়েছিল। কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার কাছে বাঁধে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে, হত্যা করেছে। না, দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে। আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত, যারা আমরা দেশকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা। আমরা ফ্যাসিস্টদের যে বয়ান, যে বক্তব্য, সেই বক্তব্য যেন ফিরে না যায়। না, অবশ্যই আপনি যে প্রশ্নগুলো আনলেন, সবই হচ্ছে আপনার
ফ্যাসিস্টের বক্তব্য। ওকে, আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত 15 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটা দিতে চেষ্টা করেছে। আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি, আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন। আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে, সেটি হতো না? আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না, সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দুটো জিনিস, একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো, বিএনপি নেতৃত্বে হয়নি এই কথাটা বলছেন কেন? বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে। এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে 2 মাস হলো, তার আগে তো আমরা মাঠে, এবং আমরাই আপনার মাঠেছি, আমরা জেলে গেছি, আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের 700-এর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। এইটাতে আমরা আমাদের 15 বছর ধরে এটা চলছে, এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে আন্দোলন, তারপরে সেই হত্যা, পরে সাথে সাথে তারা আমরা এক দফা আন্দোলনে গেছে। উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম। আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন, আমার বক্তব্যগুলো দেখুন। আমি প্রতিদিন সেই সময় আমরা প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকদিন, এবং ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। আমরা এখানে বিভক্তি আনতে চাই না। আমরা এখানে মনে করি এটা বিভক্তি না। আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া। জি প্লিজ। এটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই। এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া। আমি ফিরে আসবো খুব শীঘ্রই। আমার ফাঁসি, ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক, জেলে রাখবে, জেলখানা ঠিক করুক, কিন্তু আমি আসবোই। কারণ আমার দেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, আমি আজকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মানুষের সাথে কথা বলবো, শেষ করবো, তারপর আমি আসছি। দেখি কার দড়ি কত শক্ত আর কোন জেলে রাখবে আমাকে। আর আমার তো শক্তি জনগণ, আমি জনগণকে বিশ্বাস করি, আর জনগণই আমার একমাত্র শক্তি, আর কেউ না। আমাদের কোনো প্রভু নাই। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসে, রাজনীতি করি। বাবা মা ভাই সব হারিয়েছি, কাজে হারাবারও আর কিছু নেই। আর ঢাকা শহরে বাড়ি ঘর আমার নাই, ও নিয়ে চিন্তাও নাই। যার কিছু থাকে না তার হারাবারও ভয় নাই, কিন্তু আছে দেশের মানুষের ভালোবাসা, ওটাই আমার সম্পদ। আমি দেশের মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসা আমি পেয়েছি। সেই সম্পদ নিয়ে আমি দেশে ফিরবো এবং দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমি জানি না জাতিসংঘ মানবাধিকার কমিশনের যিনি এসেছিলেন, আর তাকে তো আমাদের নেতাকর্মী সবাই ইন্টারভিউ দিয়েছে, সেগুলি তুলেনি। তো 1400 কোথা থেকে পেলো? আমি তো চ্যালেঞ্জ করেছি, চিঠি দিয়েছি মানবাধিকার কমিশন, তারপরে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল, সবাইকে চিঠি দিয়েছি, কোনো উত্তর নেই। উত্তর দেবে কোত্থেকে? গেজেট করেছে 838 জন, কিন্তু শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। বাকিরা কোথায়? অনেকেই জীবিত ফিরে এসেছে, তালিকায় নাম, কিন্তু তারা জীবিত ফিরে এসেছে। প্রায় 52 জনের মতো মারা গেছে বিভিন্ন কারণে, তাদেরকে হত্যা করেনি, শহীদ হয়নি। তো কিরকম জালিয়াতি আপনারা একবার চিন্তা করেন। আর এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি লুটপাট, আগুন দিয়ে পোড়ানো, জ্বালানো, এখানে আমার একটা অনুরোধ থাকবে এবং নির্দেশ থাকবে, কারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, পেয়েছে, তাদের প্রত্যেক তালিকা করেন। লুটপাট করে সেই সম্পদ কোথায় নিয়ে গেছে সেই সম্পদের খোঁজ করে। আর যারা লুটপাট করেছে, অগ্নি সন্ত্রাস করেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা বা যে কোনো মানুষের সম্পদ লুট করেছেন, লুটের মাল সব ফেরত দিতে হবে, সব বাড়িঘরে পৌঁছে দিতে হবে। যে সব বাড়ি জমি দখল করে রেখেছেন সেগুলি মুক্ত করতে হবে, তাদের যারটা তার সম্পত্তি তার হাতে দিতে হবে এবং খুব দ্রুত এটা দিতে হবে। যারা নিয়েছেন তারা যদি না দেন, সময় কিন্তু বেশি পাবেন না, প্রত্যেক জিনিসের হিসেব নেওয়া হবে। আর ওই লুটের মালের সাথে আপনার মালও যাবে, এটা আল্লাহর একটা বিচার আছে। অন্য জিনিস লুট করে নিলে ওর সাথে বাকি সবই যায়, কিন্তু সেটাও কিন্তু যাবে, এটা মাথায় রাখতে হবে তাদের। আর যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আমাদের যত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। শুধু তাই না, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমি জানি ইউনূস গেছে, তারই দোষর তারেক এসছে ক্ষমতা। সে কে?
2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে কোনদিন আর রাজনীতি করবে না বলে লন্ডন চলে গেছিল কারাগার থেকে মুক্ত হয়ে। আজকে মুচলেখা তারেক আবার ফিরে এসেছে, এসে একই কাজ একইভাবে অত্যাচার করছে। আর যখন আমি ঘোষণা দিয়েছি বাংলাদেশে আসবো, তখন অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আমাদের নেতা কর্মীদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ডান্ডাবেড়ি পরানো হয়, মেয়েদের উপর অত্যাচার করে, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, বালিকা ধর্ষণ প্রতিদিন চলছে। যারা ধর্ষিতা নির্যাতিতা তাদের একটা কথাই বলবো, এর জন্য আপনারা নিজেরা দায়ী না, কিন্তু যারা করেছে তারা দায়ী, কিন্তু যারা করেছে তাদের শাস্তি তারা পাবে। এরা যখন করে আর মেয়েদের যখন নির্যাতন করে ভুলে যায় তাদেরও মা বোন মেয়ে আছে, তাদেরও স্ত্রী আছে। এই জুলাই মাস থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বহু নেতা কর্মীকে হত্যা করেছে। এরা আবার শহীদ হতে পারেনি। কেউ যার বুকে গুলি লাগলো কিন্তু এতটা রক্ত ঝরলো না, সে শহীদ। বাবা বললো মাথার পিছনে গুলি, বুকে গুলি লেগেছে, তার টি শার্ট অক্ষত আছে, গুলির কোনো চিহ্ন নাই, তার বুকেও কোনো গুলির চিহ্ন নাই। তাহলে তাকে মারলোটাকে, ওটাও খুঁজে বের করা হবে এবং লাশ তুলে প্রত্যেকটা পোস্টমর্টম ফরেন্সিক করা হবে। কিভাবে মারা গেছে সেটা, স্নাইপার রাইফেল কারা এনেছে, ওই 7.62 বুলেট কে ব্যবহার করেছে। অযথা পুলিশ উপরে দোষ দেওয়া হয়, যেখানে পুলিশকে মাটিতে ফেলে মারা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। আবারও বলবো, যারা লুটপাট করেছে সমস্ত লুটের মাল ফেরত দেবেন, যা দখল করেছে সেগুলো ফেরত দেবেন। আর ফেরত না দিলে তারপর কি অবস্থা হবে সেটা চিন্তা করতে হবে। দিন একভাবে যায় না। বেঁচে যখন গেছি, গ্রেনেড হামলা হত্যা করতে চেয়েছিল, খালেদা যে বক্তৃতা দিয়েছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না, তার এই বক্তব্য আমার কাছে আশীর্বাদ হয়ে গিয়েছিল। আমি একটানা 4 বার জিতে প্রধানমন্ত্রী হয়েছিলাম, নির্বাচনে জয় লাভ করে। আল্লাহ আমাকে বাঁচিয়েছিল সেবার। আইবি রহমানকে হত্যা করেছে, আজকে সেই হত্যাকারী ক্ষমতায় বসা। অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, যে পুলিশ ধরে তাদেরকে মারে অত্যাচার করে, সেই অস্ত্র চোরা কারবারিও আজকে ক্ষমতায়। এটাই হলো বাংলাদেশের দুর্ভাগ্য। আজকে এই যে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, 7টা ছেলেকে কিভাবে নির্মমভাবে মেরে পানিতে ফেলে হত্যা করলো, বাবা মা পরিবারকে বলছে তার অ্যাক্সিডেন্টে মরছে, সেই মামলা দিতে হবে। বলা যাবে না যে তাদেরকে হত্যা করেছে। চোখ নাই মানুষের, দেখে নাই তারা, প্রকাশ্য দিবালোকে যেভাবে পিটিয়ে মারলো তাদেরকে। ছেলেপেলেগুলি ঘাটে নামতে পারেনি, সেখানে যে পুলিশ অফিসার ছিল আশুলিয়া বাজারের এবং বিএনপির যে তারা যে তাদেরকে পিটিয়ে মারলো, সব তথ্য আছে, সাক্ষী আছে, কেউ ছাড়া পাবে না, এর বিচার হবে। 7 খুন করে মাপ পাবে না। এত অন্যায় অবিচার আল্লাহর আরশ কেঁপে গেছে। এদেরও দিন শেষ হয়ে আসছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার আমরা বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশ হবে। 2041 সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ, সেইভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। এই যে 7 খুন করলো তারে আর তার পুলিশ দিয়ে, আমি জানি না পুলিশরা ভুলে গেল 460 পুলিশ ফাঁড়ি পরিয়ে তাদেরকে মেরে পা বেঁধে ঝুলে রেখে দিল। আর সেই পুলিশ এখন এই 7টা খুনিদেরকে বাঁচানোর জন্য তারা কঠোর নির্দেশনা জারি করে। জামিন হওয়ার পরে আবার আরেকটা সোনারিস দেখায়, ঘুষ দুর্নীতির প্রতি পদে পদে। এখন ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, যা কিছু করতে যাবেন টাকা দিতে হবে, এমনই একটা অবস্থা। আর ঘরেও নিরাপত্তা নেই, রাস্তায় নিরাপত্তা নেই। দেশবাসী চরম নিরাপত্তাহীনতা ভুগছে এবং জুলুম, অত্যাচার, নির্যাতন, ঘর বাড়ি লুটপাট। একটা ইউনিয়ন, আমাদের ইউনিয়নের নেতাগুলোর বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার তাদের নেই, কারণ তারা অবৈধ ক্ষমতা দখলকারী এবং সান্ধ্য ভোটে ক্ষমতা আসে। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আওয়ামী লীগের দেশের স্বাধীনতা এনেছে। বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা গেলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের উন্নতি হয়, মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ফিরে আসে। জঙ্গি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি থেকে মানুষ মুক্ত জীবন পায়। ব্যবসা বাণিজ্য, বেচা কেনা